কলম কই? হ্যালো হ্যালো, শোনা যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের মহাকর্ষ অভিকর্ষের উপরে লাইভ ক্লাসে। এখন আমরা অলরেডি চ্যাপ্টারটার অর্ধেকের উপর পড়ে ফেলছি, এখন বাকি পার্টটুকু শেষ করে ফেলবো। আসি। আচ্ছা, আমরা একটু মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য পার্টটা দেখে ফেলি। ধরো একটা এম ভরের বস্তু আছে, ঠিক আছে ভাইয়া? একটা এম ভরের বস্তু আছে, এর চারপাশ জুড়ে এই এম ভরের বস্তুটার একটা প্রভাব আছে। প্রভাব আছে মানে কি? আমরা যদি অন্য কোনো একটা বস্তুকে নিয়ে আসি এই জায়গায়, তাইলে ওই যে ভরটা, ওই যে বস্তুটা, ওই বস্তুটা একটা আকর্ষণ বল অনুভব করবে। এটাই হচ্ছে এই এম ভরের চারপাশের একটা এলাকা জুড়ে ওর একটা প্রভাব আছে। এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবা এই এম ভরের বস্তুটা থেকে আর দূরত্বে, এই এম ভরের বস্তুটা থেকে আর দূরত্বে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব is equal to minus gm by r। এটা একটা অনুধাবনমূলক কোশ্চেন আছে খ নাম্বারের, যে মহাকর্ষীয় বিভব কেন ঋণাত্মক। এটা বলবা যে এইখানে সিস্টেমটা হচ্ছে আবদ্ধ। অর্থাৎ দেখো, একটা বস্তুকে যদি আমরা নিয়ে আসি, এই বস্তুটা কিন্তু আকর্ষণ বলের কারণে আবদ্ধ থাকতেছে, ছিটকে চলে যাচ্ছে না। এই জন্য আমাদের এখানে মহাকর্ষ বিভবটা হচ্ছে ঋণাত্মক। এটা খুব কমন একটা অনুধাবনমূলক কোশ্চেন, যে মহাকর্ষীয় বিভব কেন ঋণাত্মক। কেন ঋণাত্মক? কারণ এখানে সিস্টেমটা হচ্ছে আবদ্ধ। ফাইন। আবার এখন মহাকর্ষীয় প্রাবল্য একটা এম ভরের থেকে আর দূরের কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত? মহাকর্ষীয় প্রাবল্য is equal to gm by r square। ঠিক আছে, gm by r square। এই হচ্ছে কি আমার কাহিনী। তাহলে আমার মহাকর্ষীয় বিভব শেষ, মহাকর্ষীয় প্রাবল্য শেষ। এতটুকু মাথায় রাখলে এনাফ, যে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে gm by r square, মহাকর্ষীয় বিভব হচ্ছে মাইনাস gm by r। কি? এম ভরের কোন বস্তু থেকে আর দূরে মহাকর্ষীয় বিভব মাইনাস gm by r, এম ভরের কোন বস্তু থেকে আর দূরে কোন পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে কত? gm by r square। ফাইন। এইবার একটানে আমরা কি করব? একটানে আমরা কৃত্রিম উপগ্রহটা করেছি। নাকি আগে ম্যাথ করে ফেলবো মহাকর্ষ বিভব, সরি প্রাবল্য আর বিভবের করবা না ম্যাথ? আচ্ছা, আগে ম্যাথ করে ফেলবো। কি বলছে? এ এবং বি একই উপাদান এবং একই গড় ঘনত্ব বিশিষ্ট দুটি গ্রহ, এর ভর এত, ব্যাসার্ধ হচ্ছে এত, বি এর ব্যাসার্ধ হচ্ছে এত। খুব ভালো কথা। এ গ্রহের পৃষ্ঠের কোনো বিন্দুতে
পৃষ্ঠের কোন বিন্দুতে, এই যে এটা হচ্ছে আমার এ গ্রহ, ফোন আসতেছে, হ্যালো ক্লাসে, আচ্ছা এই হচ্ছে আমার এ গ্রহ, এই এ গ্রহটার পৃষ্ঠের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব লাগে। আমরা কি জানি যে বিভব হচ্ছে -gm/r, মানে কথা আমার এখানে জি এর মান তো আমরা জানি 6.67 × 10⁻11, এম এর মান কত, এই গ্রহের ভর কত, এই যে এম এর মান হচ্ছে এইটা, আর আর কি, আর হচ্ছে এই গ্রহের ব্যাসার্ধটা, এই গ্রহের ব্যাসার্ধ কত, এই যেটা। আশা করি তোমরা পারবা, ঠিক আছে, ফাইন। এরপরে আসি আমরা এখানে, এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান কি একই হবে? একদম ইজি। চলো আমরা মহাকর্ষীয় প্রাবল্য এ গ্রহে বাই করি। এ ইজ ইকুয়াল টু gm/r স্কয়ার, কি হবে ভাইয়া বলো তো, 6.67 ইনটু 10⁻11, আমি এই গ্রহ করতেছি, তোমরা বি গ্রহ করবা, এম এর মান কত, 5.93 ইনটু 10⁻24, 93 ইনটু 10⁻24, আর হচ্ছে বাই r স্কয়ার, r স্কয়ার কোথায়, আর হচ্ছে কি এই যে ব্যাসার্ধ 6.93 ইনটু 10⁻6 হোল স্কয়ার। এই যে এ গ্রহের প্রাবল্যটা বাইর করবা, একইভাবে বি গ্রহের প্রাবল্যটা বাইর করবা। আহা, একটা ঝামেলা হয়ে গেছে, বি গ্রহের তো ভর দেয়া নেই, তাই না? বি গ্রহেরটা যখন আমরা করতে যাব, ইবি ইজ ইকুয়াল টু gmb বাই rb স্কয়ার। আমার কাছে বি গ্রহের ব্যাসার্ধ আছে, জি এর মান জানি, কিন্তু আমাদের কাছে তো এমবি নাই। একটা ঝামেলা হয়ে গেল না ভাইয়া? এটাও কোনো ঝামেলা নাই, কারণ বলে দিছে এ আর বি গ্রহের ঘনত্ব সমান, এ আর বি গ্রহের ঘনত্ব সমান, মানে চলো আমরা একটু করি। এটা বলতে কি বোঝায়, এই যে ঘনত্ব অফ এ গ্রহ ইজ ইকুয়াল টু ঘনত্ব অফ বি গ্রহ, ঘনত্ব অফ এ গ্রহ ইজ ইকুয়াল টু ঘনত্ব অফ বি গ্রহ। এ গ্রহের ঘনত্ব কি, এ গ্রহের ভর বাই আয়তন, আয়তন মানে কি 4/3 পাই, যেহেতু গ্রহ হচ্ছে গোলাকার, আর এ কিউ এমবি, এমবি বাই 4/3 পাই আর বি কিউ। সব কাটা, এম এর মান আমি জানি, আর এর মান আমি জানি, এমবি এর মান আমাকে বাইর করতে হবে, এমবি ইজ ইকুয়াল টু, দেখি কি আসে, এম এ ইনটু আরবি কিউব বাই আর এ কিউব। এটা করে বলতো তো আমার কি পেয়ে যাবো ভাইয়া, এটা করে আমি এমবি পেয়ে যাব। তাহলে এমবি পেয়ে গেলে আমি ইবিটা পেয়ে যাব না, ওই যে মহাকর্ষীয় প্রাবল্য, ইবি কি জি এমবি বাই আরবি স্কয়ার, ঠিক আছে। আর ইয়েটা তো আমরা অলরেডি বের করে ফেলছি, সো এই দুইটা বের করে লিখবো, একই আসছে নাকি, একই আসলে তো একই আসলো, একই না আসলে তো নাই, ঠিক আছে। আচ্ছা, কে জানি বলতেছে সাউন্ড প্রবলেম, আমি একটু দাঁড়াও দেখতেছি। হাবিব ভাই, ভাই সাউন্ড প্রবলেম বলতেছে লাইভে, দেখেন তো। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, অন্য একটা ডিভাইস দিয়ে দেখেন। হ্যালো, ঠিক আছে, হ্যালো, শোনা যায় না তো, হ্যালো,
আচ্ছা একটু দাঁড়াও, আমরা দেখতেছি সাউন্ডের ব্যাপারটা। আপনি শুনছেন এটা দিয়ে? আবার শুনেন তো। হ্যালো হ্যালো হ্যালো, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এই ম্যাথটা বুঝে গেলাম। এরপরের ম্যাথে যাই। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বাইর করতে বলছে। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বাইর করো। খেয়াল করো, ও বিন্দুতে আমার এ বিন্দুটার জন্য একটা মহাকর্ষীয় বিভব আসবে, বি বিন্দুটার জন্য একটা মহাকর্ষীয় বিভব আসবে, সি বিন্দুটার জন্য একটা মহাকর্ষীয় বিভব আসবে, ডি বিন্দুটার জন্য একটা মহাকর্ষীয় বিভব আসবে। চলো আমরা করে ফেলি, এরপর চারটা আমরা যোগ করে দিব। ফার্স্টে এর জন্য যেটা আসবে মাইনাস জি এম এ বাই আর, মাইনাস জি এম বি বাই আর, মাইনাস জি এম সি বাই আর, মাইনাস জি এম ডি বাই আর। শেষ, এই চারটা যোগ করে দিব। দেখো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমার দূরত্বটা সেম থাকবে। দূরত্বটা কি আর? কেন? কারণ এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান। সো কর্ণদ্বয়ের এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা সমান এইটা, এইটা সমান এইটা, চারোটা সমান। ঠিক আছে ভাইয়া, ফাইন। এই আটটা কত? এই আটটা আসবে হচ্ছে √2 × 2/2। কেন? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে আমার কত? √2a। তাহলে এখানে √2 × 2 আর অর্ধেক করো, অর্ধেক করলে আবার অর্ধেক করো, শেষ। তার মানে টোটাল আসবে √2, আর সমান সমান √2। পারবা না ভাইয়া ম্যাথটা? দেখো এম এতে 4 কেজি, এম বি 4 কেজি, এম সি 2 কেজি, এম ডি 2 কেজি বসাবা, ম্যাথ হয়ে যাবে, ফাইন। আচ্ছা তাহলে আমরা এই টাইপটাও শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমরা তারপরে মুক্তিবেগে যাব। মুক্তিবেগ সম্পর্কিত প্রবলেমে যাব, এরপর আছে আমাদের কৃত্রিম উপগ্রহ, এরপর আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওয়াও। আচ্ছা চলো আমরা মুক্তিবেগে চলে যাই। দেখো আজকে কিন্তু প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ধরে ধরে করাই দেওয়া হচ্ছে তোমাদেরকে। তোমরা জাস্ট ভিডিওটা দেখবা, পজ করে করে ম্যাথগুলা করবা আমার সাথে সাথে, তাইলেই তোমাদের এই চ্যাপ্টারটার উপরে প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? আর যদি তোমরা চাও আবার এক্সট্রা করে সব বোর্ড কোশ্চেনগুলো করতে পারো, হ্যাঁ, তাইলেই আশা করা যায় বোর্ডে তোমাদের কমন পড়ে যাবে। কারণ বোর্ডে এই টাইপেরই ম্যাথ আসে, এই টাইপগুলোর বাইরে আগে যেগুলো আসছে এগুলোর বাইরে এই চ্যাপ্টার থেকে নর্মালি আসে না। ঠিক আছে? এরপর আসি আমরা মুক্তিবেগ। ওকে, ধরো আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। ঠিক আছে? বস্তুটা একটু উপরে উঠে আবার আমার হাতে ফিরে চলে আসলো। আমি বস্তুটাকে আরো বেগে ছুঁড়ে মারলাম, বস্তুটা এখন আরেকটু উপরে উঠে আমার হাতে চলে আসলো। আরো জোরে মারলাম, বস্তুটা আরো উপরে গিয়ে আমার হাতে চলে আসবে। ঠিক আছে? দেখো আমি যত জোরেই মারতেছি বস্তুটা কিন্তু আগের চেয়ে আরো বেশি উপরে উঠতেছে, কিন্তু সে আবার ফিরে চলে আসতেছে। ফিরে চলে আসতেছে কেন? পৃথিবী তাকে নিজের দিকে টানতেছে, এই জন্য সে ফিরে চলে আসতেছে। এমন কি কখনো সম্ভব যে আমি এত জোরে ওকে মারবো যে সে এত উচ্চতায় উঠবে যে পৃথিবীর তার প্রতি আর কোনো আকর্ষণ বল থাকবে না, ফলে সে আর কখনো ফিরে আসতে পারবে না?
বুঝতে পারছি না? এটাই হচ্ছে কাহিনী মুক্তিবেগের, যে আমি এত জোরে মারবো যে সে এত উচ্চতায় উঠবে যে পৃথিবীর প্রতি তার আর কোনো পৃথিবীর তার প্রতি আর কোনো আকর্ষণ বল থাকবে না, ফলে সে আর কখনো পৃথিবীতে ফেরত আসতে পারবে না। এটাই হচ্ছে আমার মুক্তিবেগ। অর্থাৎ যে বেগে বস্তুকে ছুঁড়ে মারলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে? অথবা অন্য কোনো গ্রহের ক্ষেত্রেও বলতে পারো, কোনো গ্রহ থেকে যে বেগে কোনো বস্তুকে ছুঁড়ে মারলে বস্তুটা আর ওই গ্রহে ফিরে আসবে না, ওই বেগটাই হচ্ছে আমার মুক্তিবেগ। এখন আমরা চাইলে মুক্তিবেগ ডিরাইভ করে আসতে পারি, মুক্তিবেগ একদম ভিতরে ঢুকে পড়তে পারি, কিন্তু আমরা দরকার নাই, আমাদের এইচএসসিতে যতটুকু দরকার এইটাই আমি দেখায় দিচ্ছি। এইচএসসিতে শুধু আমাদের সূত্রটা মুখস্থ থাকা দরকার, ঠিক আছে? এই সূত্রটাই আমি দেখায় দিচ্ছি। ধরো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ওকে? আমার পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ হবে গিয়ে √2gm/r। √2gm/r, অথবা আমরা কি জানি ভাইয়া, পৃথিবী পৃষ্ঠে 2gm/ নিচে লবে আর হরে 8 দিয়ে গুণ দেই। এই gm/r² পরিচিত লাগতেছে না? এটা মানে কি, জি সমান সমান কি হবে, এখানে লিখবে নি √2gr, ঠিক আছে? তাইলে মুক্তিবেগ এখানে বারবার মাথায় রাখবা যে পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ, পৃথিবী পৃষ্ঠ অথবা যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ v is equal to √2gm/r সমান সমান 2gr, ব্যাস। ওকে, √2gm/r is equal to √2gr, ফাইন। আচ্ছা, তোমাদের একটু সময় দিই, দেখে নাও এরপরের সিচুয়েশন। এখন বস্তুটা আছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে, r+h দূরে, ঠিক আছে? এখন আমার মুক্তিবেগ কত হবে, v is equal to 2gm/r+h। জাস্ট এইসব মনে রাখবা, ঠিক আছে? ডান, এই দুইটা মনে রাখলেই আমার হবে যে আমার মুক্তিবেগ পৃথিবী পৃষ্ঠ থেকে কত, পৃথিবী পৃষ্ঠ থেকে √2gm/r is equal to √2gr, আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, মানে এইখান থেকে মুক্তিবেগ কত, এখান থেকে হচ্ছে এত, আর এখান থেকে মুক্তিবেগ কত, এখান থেকে হচ্ছে এত। পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগের সূত্র এইটা, আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগের সূত্র হচ্ছে এইটা। এই দুটো জিনিস মাথায় রাখলেই হবে তোমাদের, ঠিক আছে ভাইয়ারা? এখন এই মুক্তিবেগের ব্যাপারটা বুঝে গেছি, এখন একটা মজার জিনিস শিখব। মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ কি? ধরো এটা তো তোমার পৃথিবী, আর ধরো এখানে তুমি আসো, তুমি দেখতেছো তোমার উপরে একটা উপগ্রহ আছে, কৃত্রিম উপগ্রহ।
এখন তুমি কি করছো, এখন আমরা ভূস্থির উপগ্রহের কনসেপ্টটা দেখতেছি। তুমি তুমি তো স্বাভাবিকভাবে পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে তুমিও ঘুরে ঘুরে এখানে আসলা। ওমা, সেও ঘুরে ঘুরে এখানে চলে আসলো। তাহলে আবার কি হইল, আবার তুমি দেখতেছো যে তোমার উপর এই উপগ্রহটা, তুমি আবার কি করলা, ঘুরে ঘুরে এখানে গেলা। সেও কি করলো, সেও ঘুরে 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 এখানে চলে আসলো। এখন তুমি আবার উপরের দিকে তাকাইলে, ওমা তুমি দেখতেছো আবার এই উপগ্রহটা। এখন কি হবে বলো তো, এখন তোমার মনে হবে যে আচ্ছা এই উপগ্রহটা তাইলে ঘুরতেছে না, এই উপগ্রহটা তাইলে স্থির হয়ে আছে। এইরকম কেসকে আমরা বলবো ভূস্থির উপগ্রহ। যে আমার সাপেক্ষে যখন কোনো উপগ্রহের কি বলে পজিশন চেঞ্জ হয় না, আমার সাপেক্ষে যখন কোনো উপগ্রহের পজিশন চেঞ্জ হয় না। এটা কখন সম্ভব, এটা তখনই সম্ভব যখন আমার বেগ আর ওর বেগ সেম হবে। দেখো দুইটা গাড়ি যদি সমান বেগে চলে তাইলে কি এই গাড়ির মনে হবে এই গাড়ি স্থির, এই গাড়ির মনে হবে এই গাড়ি স্থির, তাই না? এই যে সমান বেগে চলতেছে। ওকে ফাইন, এই ক্ষেত্রেও এই কাজটা হয়েছে, যেহেতু ওরা ঘুরতেছে দুইজন সমান কৌণিক বেগে ঘুরতেছে, ঠিক আছে, দুইজন সমান কৌণিক বেগে ঘুরতেছে, তাই ওর মনে হচ্ছে ও স্থির হয়ে আছে। এখন পৃথিবীর কৌণিক বেগটা কত, পৃথিবী হচ্ছে 24 ঘন্টায় নিজেকে একবার ঘুরে আসে, এটাও সেম। তার মানে সেও 24 ঘন্টায় একবার পুরাটা প্রদক্ষিণ করে। ওকে, এইটাই কাহিনী, বুঝাইতে পারছি? তার মানে ভূস্থির উপগ্রহকে, ভূস্থির উপগ্রহ হচ্ছে যার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। যা বুঝাইলাম এটা যদি না বুঝো, তোমরা শুধু এটা মনে রাখো যে ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে যার পর্যায়কাল 24 ঘন্টা। এতটুকু মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। তাও আমি একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি এখানে আসো, এই যে তুমি এই জায়গাটায় আসো, একটা উপগ্রহ আছে এই জায়গায়, তুমি ঘুরতেছো, উপগ্রহটাও তোমার সাথে ঘুরতেছে। এই জায়গায় এসে তুমি আবার উপর দিকে তাকাইছো, এখন দেখলা ওমা উপগ্রহটা তো জায়গাতেই আছে, আবার ঘুরতেছো, আবার ঘুরতেছো, আবার তাকাইলে উপরে, ওমা উপগ্রহটা দেখে আমার জায়গাতেই আছে। মানে এই উপগ্রহটা তোমার সাপেক্ষে কি চেঞ্জই করতেছে না, এই উপগ্রহটা তোমার সাপেক্ষে পজিশন চেঞ্জই করতেছে না, ঠিক আছে? সো কি হয়ে গেল, মানে তোমার কাছে মনে হচ্ছে এই উপগ্রহটা স্থির। এবং এইটা কখন সম্ভব, এইটা তখনই সম্ভব যখন তোমার ঘোরার যে রেটটা, মানে তোমার কৌণিক বেগটা আর এর কৌণিক বেগটা সমান হবে, ঠিক আছে? তোমার কৌণিক বেগ আর এর কৌণিক বেগ সমান হবে, মানে কি পৃথিবীর ওমেগা আর উপগ্রহের ওমেগা সমান হবে। ওমেগা সমান সমান আমরা কি জানি, 2π/t, টি অফ পৃথিবী ইজ ইকুয়াল টু 2π/t অফ উপগ্রহ। এখন টি অফ পৃথিবী সমান সমান কত জানি আমরা, 24 ঘন্টা। তাইলে টি অফ উপগ্রহ সমান সমান কি হবে, 24 ঘন্টা। তাইলে ভূস্থির উপগ্রহ কোনটা, ভূস্থির উপগ্রহ হচ্ছে যাদের পর্যায়কাল 24 আওয়ার্স। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে, ঠিক আছে? ভূস্থির উপগ্রহ কোনটা, যাদের পর্যায়কাল 24 আওয়ার্স। ক্লিয়ার? এতটুকু মনে রাখলেই হবে তোমাদের। আচ্ছা আমি কি কৃত্রিম উপগ্রহ পড়ছি? কৃত্রিম উপগ্রহের আগেই ভূস্থির উপগ্রহ পড়ে ফেললাম? সমস্যা নাই, পড়ে ফেললে পড়ে ফেলছি, চলো আমরা কৃত্রিম উপগ্রহটাও দেখে ফেলি। ভূস্থির উপগ্রহ বুঝছো তো না, যে যার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা আসি এবার কৃত্রিম উপগ্রহ দেখি। অলরেডি কৃত্রিম উপগ্রহের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা করে ফেলছি, বাকি পার্টটাও শেষ করে ফেলি। আসলে মুক্তিবেগের আগে কৃত্রিম উপগ্রহ পড়াই নর্মালি, এটা হচ্ছে তোমাদের বইটা যেটা, ওই বইয়ের সিরিয়াল অনুযায়ী পড়াইতে গিয়ে মুক্তিবেগ আগে পড়ায় ফেলছি। কৃত্রিম উপগ্রহতে আসি আমরা। কৃত্রিম উপগ্রহ কি, এই হচ্ছে আমার পৃথিবী,
ওকে, আর এই হচ্ছে, ধরো এটা হচ্ছে পৃথিবী, আর এই হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, অথবা সে পৃথিবীর পৃষ্ঠে হইতে পারে, নো প্রবলেম। দুইটা নিয়ে আমরা চিন্তা করি। একটা উপগ্রহ হচ্ছে এই যে ওকে পৃথিবী পৃষ্ঠতেই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, আরেকটা হচ্ছে পৃথিবী থেকে এই উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, আসি ফার্স্টে আসি। আচ্ছা বাদ দেখি, এত কঠিন করার দরকার নাই। এই যে এটা হচ্ছে আমার কৃত্রিম উপগ্রহ যার ভর হচ্ছে এম। এই এম ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, তাহলে আমার এই ডিস্টেন্সটা কত ভাইয়া? এই ডিস্টেন্সটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান আর। আচ্ছা, যেহেতু সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এর মানে কি? এর মানে হচ্ছে তার একটা কেন্দ্রমুখী বল আছে, এবং এই কেন্দ্রমুখী বলটা সে কই থেকে পাচ্ছে? এই কেন্দ্রমুখী বলটা সে পাচ্ছে এই যে পৃথিবী যে এই বলটাকে আকর্ষণ করতেছে, পৃথিবী যে এই বস্তুটাকে আকর্ষণ করতেছে ওইটা থেকে। অর্থাৎ আমার এফসি কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আয়ন। এই কেন্দ্রমুখী বলটা কে সাপ্লাই দিচ্ছে? এই কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিচ্ছে ওই যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যে বলটা। ফাইন, এম এম কাটা, আর আর কাটা, একটা আর বাকি থাকবে। অতএব আমার ভি সমান সমান কত আসবে? ভি সমান সমান আসবে √GM/r। আর সে যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, এইটা হচ্ছে আমার আর। এই আরটা কি? এই আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। এখন সে যদি পৃষ্ঠে থাকে, পৃষ্ঠে থাকলে আমরা কি লিখব? পৃষ্ঠে থাকলে লিখব ভি ইজ ইকুয়াল টু √GM বাই কেন্দ্র থেকে দূরত্ব তখন কত? ব্যাসার্ধের সমান। আর যদি পৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে, পৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে, তখন কি লিখব? তখন লিখব ভি সমান সমান √GM/r+h। মানে এই যে পৃষ্ঠ থেকে এই উচ্চতায় h, তাইলে কেন্দ্র থেকে দূরত্ব কত? কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে r+h, GM/r+h। ঠিক আছে ভাইয়া? ডান। আচ্ছা, তাহলে তোমরা এটা একটু তুলো।
চলো আমরা এবার ম্যাথে চলে যাই। শেষ, আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। জাস্ট ম্যাথ তোমরা নিজেরাই পারবে আশা করি। মুক্তিবেগ সম্পর্কিত। পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। দেখি, কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ হচ্ছে এত। দেখি আমরা তাহলে পৃথিবীর মুক্তিবেগ আগে বাইর করি। পৃথিবীর মুক্তিবেগ কি? v = √2gm/r। পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছে না? পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে √2gm/r, 2g 6.67 × 10⁻, ভর বসাও 5.97 × 10⁻²৪ বাই আর কই 6.4 × 10⁻6। শেষ বসাইলে বের হয়ে যাবে মুক্তিবেগ। এরপরে আসি, নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা। যেহেতু আমরা 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, প্রথমে আমরা গ নাম্বারেই পৃথিবীর মুক্তিবেগ বাইর করছি v, যেটা আসবে 11 কিলোমিটার পার সেকেন্ড। আমরা অপর গ্রহের মুক্তিবেগ কত আসে ওইটা একটু বাইর করি। v অফ অপর গ্রহ কি দেয়া যায়? v প্রাইম √gm'/r', 6.67 × 10⁻11 ইন্টু m প্রাইম কত? m প্রাইম হচ্ছে গিয়ে পৃথিবীর ভরের সমান, অর্থাৎ আমরা একটু এই পাশে লিখি, আর কত? আর বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা দেখো ব্যাসার্ধের দ্বিগুণ বলছে, মানে 2 × 6.4 × 10⁻6 কত আসে আমরা একটু দেখি ভাইয়া, নিজেরাই করে দেখি। √6.67 × 10⁻11 ইন্টু 5.97 × 10⁻24 বাই 2 × 6.4 × 10⁻6, 5577.57 মিটার পার সেকেন্ড, মানে 1000 দিয়ে ভাগ করলে আসবে কিলোমিটার পার সেকেন্ড। (5.5776 কিলোমিটার পার সেকেন্ড), অর্থাৎ 5.6 কিলোমিটার পার সেকেন্ড। আর আমরা ছুটছি 9 কিলোমিটার পার সেকেন্ডে। কি সে উড়ে চলে যাবে আর কখনোই ওই গ্রহে ব্যাক করবে না। তার মানে কি, নিক্ষিপ্ত বস্তু পৃথিবীতে ব্যাক করলেও, কারণ পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11, আমরা ছাড়ছি 9 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এই গ্রহের মুক্তিবেগ হচ্ছে 5.6, আমরা ছুটছি 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে। সো ওই গ্রহের জন্য এটা কিন্তু মুক্তিবেগকে অতিক্রম করে গেছে, কিন্তু পৃথিবীর মুক্তিবেগকে অতিক্রম করে নাই। তাই পৃথিবীতে ফিরে আসলেও ওই গ্রহটায় আর কখনোই ফিরে আসবে না। ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। এরপর আসি আমরা কোথায়, আর
সবই একরকম আসলে পারবা। এবার কৃত্রিম উপগ্রহের একটা ম্যাথ করি। কৃত্রিম উপগ্রহের ম্যাথ হচ্ছে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ কেন্দ্র হতে এত মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো। মানে হচ্ছে উৎক্ষেপণ কেন্দ্র কি পৃথিবী পৃষ্ঠে না, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতায় মানে এই উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে, যেখানে অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবক আচ্ছা ফাই। কৃত্রিম উপগ্রহের বেগ আমরা কি জানি? কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র v = √gm/r। অতএব √gm/r। g এর মান তো আমরা জানি, m এর মানটা বসায় দাও এখান থেকে, r এর মান এখান থেকে বসায় দাও, শেষ কাহিনী। ঠিক আছে, m এর মান দেয়া আছে না? ও m এর মান তো দেয়া নাই, তাহলে তো ঝামেলায় পড়ে যাবা। তাহলে কেমনে করবা? তাহলেও প্যারা নাই, আমরা উপরে নিচে 8 দিয়ে গুণ দিই। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে, আবার করি। বেগ হচ্ছে কি gm/r + h। r + h, ঠিক আছে। আমার তো জি দেওয়া আছে, এম কি দেওয়া আছে? এম না দেওয়া থাকলেও যেহেতু আমাকে বলছে অভিকর্ষ ত্বরণ এত, তাহলে আমরা ওই পৃথিবীর ভরটা ইউজ করতে পারি 6 × 10⁻24 বাই r + h। r + h কত হবে? r + h হবে 6.4 × 10⁻6 প্লাস কত উচ্চতায়? 3.6 × 10⁻7 কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেলাম, 10⁻7 শেষ। এটাই আমি একটু পরিষ্কার করে লিখি, g × 6 × 10⁻24 বাই 6.4 × 10⁻6 প্লাস 3.6 × 10⁻7 √। ওকে ফাইন, এটাই হচ্ছে আমার কৃত্রিম উপগ্রহের বেগ। পারবো না ভাইয়া? পারবো, ইজি। এখানেও বলছি উপগ্রহটির বেগ নির্ণয় করো, কোনো প্যারাই না। দেখো গ্রহের ভর দিয়ে দিছে, দূরত্ব দিয়ে দিছে, উপগ্রহটির বেগ নির্ণয় করবা, মানে হচ্ছে gm/r করবা। gm/r বা gm'/r' শেষ সমান সমান g তো g এর জায়গায়, m এর জায়গায় বসবে 4 × 10⁻25 আর r এর জায়গায় বসবে 4.5 × 10⁸। ওকে ফাইন। এরপর যাই আমরা, উচ্চতা নির্ণয় করতে বলছে। দেখি তো আমরা ম্যাথটা পড়ি। কোন গ্রহের একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে এত বেগে ঘুরতেছে, আচ্ছা, যেখানে অভিকর্ষ ত্বরণ এত, অন্য একটি গ্রহের সাথে গ্রহটির ভর ও ব্যাসার্ধের অনুপাত এত এত, বৃত্তাকার কক্ষপথের উচ্চতা নির্ণয় করো। ফাইন, এটা অ্যাকচুয়ালি তোমার কৃত্রিম উপগ্রহের ম্যাথই নেই, এটা হচ্ছে আমাদের ওই যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন বলছিলাম ওইটার প্ল্যান। দেখো অভিকর্ষ ত্বরণ বলে দিছে 9 মিটার/সেকেন্ড²। আবার হ্যাঁ, এটা দিয়েও করা যায়, নো প্রবলেম। 7.8 কিভাবে? আমরা কি জানি? v = √gm/r + h। ওই গ্রহটার কি ভর দেয়া আছে? একটি গ্রহের অন্য একটি গ্রহের সাথে, আচ্ছা তাইলে আমরা এইভাবে করতে পারবো না। ওহো, এটা তো বহুত ঝামেলা আছে। ভালো কথা, v = আমরা জানি কি gm' বাই একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে gm'/r'। v = gm'/r'। এখানে যেহেতু বলে নাই যে পৃষ্ঠ থেকে এত উচ্চতায় ঘুরতেছে, তাই আমরা ধরে নিব পৃষ্ঠের কাছাকাছি আছে। সো নিচে হবে r', প্লাস h হবে না।
এই ভিটা কত দেয়া আছে? ভিটা দেয়া 7.8 ইন্টু কিলোমিটারকে মিটারে নেই 1000 জি এম প্রাইম বাই আর প্রাইম। আবার বলছে অভিকর্ষ ত্বরণ এত, মানে জি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার, কোন গ্রহের অভিকর্ষ ত্বরণ জি এম বাই আর স্কোয়ার। সো জি দেয়া নাই, ইজ ইকুয়াল টু জি ইন্টু এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার। এখন এই ম্যাথটা কেমনে করবা? সিম্পলি এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ সলভের মাধ্যমে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। কিভাবে দেখো, ধরো এইটা থেকে এটা যদি ভাগ দাও, এম প্রাইমটা না, এটাকে আগে স্কোয়ার করো তোমরা, স্কোয়ার করে এই সমীকরণ থেকে বাদ দিলে এম প্রাইমটা বাদ হয়ে যাবে, জি বাদ হয়ে যাবে, তখন তুমি ইজিলি আর প্রাইমের মানটা বের করে ফেলতে পারবা। এরপর আর প্রাইমের মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে এম প্রাইমের মানটা বের হয়ে যাবে, ইজি। ঠিক আছে, ক্লাস 9-10-এর ম্যাথ করছিলাম যে আমরা। আবার বলে দিই আমি, এই সমীকরণটাকে স্কোয়ার করবা, ফলে কি হবে, এই রুটটা গায়েব হয়ে যাবে, তখন আসবে সামথিং ইজ ইকুয়াল টু জিএম প্রাইম বাই আর প্রাইম। আর এখানে তো অলরেডি আছে জিএম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। সো এইটা থেকে এইটা যখন ভাগ দিবা, ওই যে অনুপাত করবা, তখন এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু জিএম প্রাইম বাই আর প্রাইম বাই জিএম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার। তখন এম প্রাইম কাটা, জি জি কাটা, শুধু আর প্রাইম আননোন থাকবে, আর প্রাইমটা বের হয়ে আসবে। ঠিক আছে, যদি কেউ আমার কথায় না বুঝে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ম্যাথটা করায় দিব। ঠিক আছে, দেখি কেউ কমেন্টে বলো নাকি, না বললে তো আর আশা করি ম্যাথটা বুঝে গেছো, করানো লাগবে না। ফাইন, তাইলে আমরা পরের ম্যাথে যাই। ভূস্থির উপগ্রহের পরে কি, এরপরে তো শেষ। দেখি প্রথমটাই দেখি আমরা। হ্যাঁ, একটু দাঁড়াই আমরা।
কাজ হচ্ছে এই আজকের ক্লাসটা পুরোপুরি বুঝে করা। হ্যাঁ, আজকের ক্লাসটা পুরোপুরি বুঝে করা। এরপর কি, এরপর হচ্ছে এই ম্যাথগুলো প্র্যাকটিস করা। এই বইতে যে ম্যাথগুলো দেয়া আছে সব বোর্ড কোয়েশ্চেন দেয়া আছে, এই বোর্ড কোয়েশ্চেনগুলা এতক্ষণ আনমিউট ছিল, মিউট করা ছিল। আচ্ছা ঠিক আছে, এগুলা সব প্র্যাকটিস করা, এই হচ্ছে তোমাদের কাজ। আশা করি পারবা। ওকে ফাইন, তাহলে আজকে আমরা এখানেই রাখতেছি। ওকে বাই, লাইভ এন্ড দিয়ে দে।